ভিউয়ার্স, বিডিএনএস বাংলা নিউজে আপনাকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। যুক্ত হলো পদ্মার দুই পার, স্বপ্নের সেতু পুরো দৃশ্যমান। আরও জানাবো, 17 ডিসেম্বর ভার্চুয়াল বৈঠকে বসেছেন হাসিনা মোদি। আরও থাকছে, জানুয়ারির শুরুতে টিকার প্রথম চালান আসবে বললেন স্বাস্থ্যমন্ত্রী। মামুনুলের বিরুদ্ধে করা মামলা ফেরত দিয়েছে আদালত। আরও জানাবো, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে স্লোগান দেয় সেই যুবলীগ কর্মীর নামে মামলা। আরও জানাবো, ভাস্কর্য নিয়ে সরকারের সঙ্গে আলোচনা চায় হেফাজত। এবং সবশেষ থাকছে, বাংলাদেশ বিশ্বকে দেখিয়ে দিয়েছে আমরাও পারি বললেন কাদের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার দেখুন এই নিয়ে বিস্তারিত সংবাদ। পদ্মা সেতুর মূল অবকাঠামো নির্মাণের 5 বছর পূর্তির 2 দিন আগেই খুঁটির উপর বসল সর্বশেষ 41তম স্প্যান। বহুল কাঙ্ক্ষিত এই স্প্যান বসার মধ্য দিয়ে সেতুর মূল অবকাঠামো শতভাগ দৃশ্যমান হলো। বাস্তবে ধরা দিল দীর্ঘদিনের এক স্বপ্ন। বৃহস্পতিবার সকাল 10:30টার দিকে মাওয়া প্রান্তে 12 ও 13 নম্বর খুঁটির উপর সর্বশেষ 41তম স্প্যানটি বসানোর কাজ শুরু হয়। দুপুর 12টার দিকে শেষ হয় কাজ। এই দৃশ্য প্রচার করা হয় টেলিভিশন, অনলাইন সংবাদ মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে। ঐতিহাসিক এই মুহূর্তের সাক্ষী হয়েছে বাংলাদেশ, পুরো বিশ্ব। 150 মিটার দৈর্ঘ্যের এই স্প্যানটি স্থাপিত হওয়ার মধ্য দিয়ে মিলিত হলো প্রমোদ পদ্মার দুই তীর। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের 29টি জেলার সঙ্গে সারা দেশের সরাসরি সংযোগ স্থাপিত হওয়ার পথও এখন উন্মুক্ত হওয়ার পথে। আগামী বছরে অর্থাৎ আর 10 থেকে 11 মাসের মধ্যেই এই সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে বলে সম্প্রতি জানিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মূল সেতুর প্রকল্প ব্যবস্থাপক মোহাম্মদ আব্দুল কাদের জানান, দুপুর 12টা 2 মিনিটে 41তম স্প্যানের জোড়া লাগানোর মাধ্যমে পদ্মার দুই পার যুক্ত হয়েছে। এর আগে বাংলাদেশ ও চীনের পতাকায় সজ্জিত স্প্যানটি কুমারবো কনস্ট্রাকশন ইয়ার্ডের স্টক জেটি থেকে ক্রেনবাহী জাহাজ তিয়ানিতে করে নেওয়া হয় দুই পিলারের কাছে। 2001 সালের 4 জুলাই পদ্মা সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর প্রায় 7 বছর কাজ এগোয়নি। স্থান নির্ধারণের পর অর্থায়ন জটিলতায় যায় আরও 5 বছর। কথিত দুর্নীতির অভিযোগে বিশ্বব্যাংক সরে যাওয়ার পর নিজস্ব অর্থায়নে 2015 সালে 12 ডিসেম্বর সেতু অবকাঠামো নির্মাণ শুরু হয়। ঠিক 5 বছর পর সবকটি স্প্যান বসানোর মাধ্যমে 6.15 কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু পুরোপুরি দৃশ্যমান হলো। 2017 সালের 30 সেপ্টেম্বর প্রথম স্প্যানটি বসেছিল। সেবার বড় আয়োজন থাকলেও করোনার কারণে শেষ স্প্যান বসানোর কোনো আনুষ্ঠানিকতা নেই। শুধু সেতুর কর্মীরাই রয়েছেন। 30,193 কোটি টাকার দ্বিতল পদ্মা সেতুর উপরের ডেকে চলবে গাড়ি, নিচের ডেকে চলবে ট্রেন। 2018 সালের নভেম্বরে কাজ শেষ হওয়ার লক্ষ্য থাকলেও নানা প্রতিবন্ধকতায় তা হয়নি। 2 দফা সময় বেড়েছে। নতুন লক্ষ্য আগামী জুনে কাজ শেষ করা, কিন্তু করোনা ও বন্যার কারণে তা হচ্ছে না। ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কর্পোরেশনের 2022 সালের এপ্রিল পর্যন্ত সময় চেয়েছে। তবে সেতু কর্তৃপক্ষ আশাবাদী 2021 সালের ডিসেম্বরে কাজ শেষ হবে। এদিকে একাধিক বিষয় নিয়ে আগামী সপ্তাহে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ভার্চুয়াল বৈঠকে বসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সূত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রতিদিনের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, আগামী বৃহস্পতিবার অর্থাৎ 17 ডিসেম্বর ভার্চুয়াল বৈঠকে বসছেন শেখ হাসিনা ও নরেন্দ্র মোদী। উভয় পক্ষের তরফ থেকে আলোচনার মাধ্যমে বৈঠকের তারিখ ও সময় চূড়ান্ত করা হয়েছে। দুই প্রধানমন্ত্রীর বৈঠক সামনে রেখে ইতিমধ্যেই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তঃ মন্ত্রণালয় সভা হয়েছে। সেখানে বৈঠকের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। দুই দেশের সীমান্ত যেন শান্তিপূর্ণ ও সুরক্ষিত থাকে, পাশাপাশি ভারতের ক্রেডিট লাইনের আওতায় দ্রুত প্রকল্প বাস্তবায়ন নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা মোদী বৈঠকে, এমন তথ্য উল্লেখ করে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। অন্তত বাংলাদেশের পক্ষ থেকে আলোচনার বিষয় হিসেবে এগুলোকেই প্রাধান্য দেওয়া হবে। জানা গেছে, ওই দিন সকাল 11টায় বৈঠক শুরু হবে। 1 থেকে 1.5 ঘন্টা আলোচনা হতে পারে দুই প্রধানমন্ত্রীর। এছাড়া ওই দিন দুই প্রধানমন্ত্রী ভার্চুয়ালি হলদিবাড়ি চিলহাটি রেলপথ উদ্বোধন করবেন। সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে আরও বলা হয়েছে, আগামী 26 মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ঢাকায় আমন্ত্রণ জানানো হয়েছে। করোনা পরিস্থিতি উন্নতি হলে তিনি ঢাকা সফরে যাবেন। বৈঠকে আমন্ত্রণের বিষয়টি নিয়েও শেখ হাসিনা কথা বলতে পারেন মোদীর সঙ্গে।
দুই দেশের প্রধানমন্ত্রীর বৈঠক ও সফরকে সামনে রেখে ডিসেম্বরের প্রথম সপ্তাহে বিদেশ সচিব মাসুদ বিন দিল্লি যাওয়ার কথা ছিল, তবে তিনি করোনা আক্রান্ত হওয়ায় এই সফর এখন অনেকটা অনিশ্চিত বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামীকে উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে এবছর মুজিব বর্ষ উদযাপিত হচ্ছে। একই সঙ্গে আগামী বছর বাংলাদেশের স্বাধীনতার 50 বছর পূর্তি হবে। স্বাধীনতার 50 বছর পূর্তিতে বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রীর বৈঠক হবে বলে আমরা আশা করছি, এর লক্ষ্যে আমরা কাজ করছি। এছাড়া বাংলাদেশের আসন্ন বিজয় দিবস উপলক্ষে দুদেশের প্রধানমন্ত্রীর ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠানের কার্যক্রম চলছে। এই বৈঠকের মধ্য দিয়ে বাংলাদেশ ভারত সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছবে বলে তিনি আশা করেন। এদিকে আগামী বছর জানুয়ারির প্রথম থেকে করোনা ভাইরাসের টিকার প্রথম চালান বাংলাদেশে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালিক। বৃহস্পতিবার রাজধানীর বিসিপিএস ভবনে হাম রুবেলার টিকাদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন। স্বাস্থ্যমন্ত্রী আরও বলেছেন, ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকার তৈরি করোনা প্রতিরোধী টিকা আগামী মাসের প্রথম সপ্তাহে পেয়ে যাবে বলে আশা করি। 3 কোটি ডোজ টিকা সরকার সরাসরি নিয়ে আসছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ দ্রুত টিকার ব্যবস্থা করতে পেরেছে মন্তব্য করে জাহেদ মালিক বলেছেন, অ্যাস্ট্রাজেনেকার টিকার জন্য সরকার অনেক আগে চুক্তি করেছিল। বিশ্বের অনেক দেশের চুক্তি না থাকায় টিকা পেতে বিলম্ব হবে, কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময় উপযোগী সিদ্ধান্তের কারণে শুরুতেই টিকা পাবে বাংলাদেশ। এর পাশাপাশি বিশ্ব স্বাস্থ্য সংস্থাও বাংলাদেশকে কিছু টিকা দেবে। সেগুলো আসতে হয়তো কিছুটা সময় লাগবে, তবে টিকা আসবে। এভাবে প্রায় 27 ভাগ মানুষ টিকা পাবে। এদিকে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের বিরোধিতা সহ ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা মামুনুল হকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা গ্রহণ করেননি আদালত। বৃহস্পতিবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আশামস জগলুল হোসেনের আদালতে মামলার আবেদন করেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী সভাপতি অ্যাডভোকেট আব্দুল মালেক ওরফে মশিউর মালেক। এদিন বাদীর দায়ের করা মামলার আবেদনের উপর শুনানি শেষে উচ্চ আদালতে যাওয়ার পরামর্শ দেন বিচারক। একই সঙ্গে নথিও ফেরত দেন আদালত। মামলার অভিযোগে বলা হয়, চলতি বছরের 13 নভেম্বর বিএমএ মিলনায়তনে যুব খেলাফত মজলিসের ঢাকা মহানগর শাখার সমাবেশে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের বিরোধিতা করে মামুনুল হক বলেন, বঙ্গবন্ধুর ভাস্কর্য গড়তে দেওয়া হবে না। প্রয়োজনে লাশের পর লাশ পড়বে, আবার শাপলা চত্বর হবে। ওই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ছড়িয়ে পড়ে। মামুনুল হকের বক্তব্যের পর একটি মহল বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের বিরোধিতা করে একের পর এক বক্তব্য দিচ্ছে। দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হচ্ছে বলে অভিযোগ করে। এদিকে গাজীপুরের শ্রীপুরে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার বিরুদ্ধে স্লোগান দেয়া সেই যুবলীগ নেতা শিপু সুলতান সহ 36 জনকে আসামি করে মামলা হয়েছে। মুক্তিযুদ্ধের বিরুদ্ধে স্লোগান দিয়ে ভিডিও ফুটেজ ফেসবুকে প্রচারের অভিযোগে শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিয়াকত ফকির মামলাটি দায়ের করেছেন। বৃহস্পতিবার সকালে দায়ের করা ওই মামলায় 6 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা আরও 30 জনকে আসামি করা হয়েছে বলে জানিয়েছে শ্রীপুর থানার ওসি মনিরুজ্জামান। এদিকে সরকারের সঙ্গে আলাপ আলোচনা করে ভাস্কর্য নিয়ে উদ্ভূত সমস্যার সমাধান চায় হেফাজতে ইসলাম বাংলাদেশ। আলেমরা এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করার জন্য চেষ্টা করে যাচ্ছেন। বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটে আয়োজিত সংবাদ সম্মেলনে হেফাজতে ইসলামের পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে হেফাজতে ইসলামের নেতা ও বেফাফের মহাসচিব মাওলানা মাহফুজুল হক বলেছেন, সরকারের কাছে আহ্বান জানাচ্ছি এবং চেষ্টা করে যাচ্ছি সরকারের সঙ্গে আলাপ আলোচনার মধ্যে দিয়ে এই সমস্যার সমাধান যেন সুন্দরভাবে সমাপ্ত হয়। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগ্রহ প্রকাশের প্রেক্ষাপটে সাংবাদিকরা জানতে চান কবে এই বৈঠক হবে। জবাবে মাহফুজুল হক বলেছেন, সময় এখনো ঠিক হয়নি, যোগাযোগ চলছে। তারা আশাবাদী দ্রুত সময়ে বৈঠকের ব্যবস্থা হবে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন হেফাজতে ইসলামের নায়েবে আমির মাওলানা নুরুল ইসলাম। তিনি ভাস্কর্য বিষয়ে হেফাজতে ইসলামের আমির জুনায়েদ বাবুনগরী, যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক এবং ইসলামী আন্দোলনের নায়েবে আমির সৈয়দ ফজলুল করিমের নামে রাষ্ট্রদ্রোহের অভিযোগ হওয়া মামলা প্রত্যাহারের দাবি জানান। সেকুলার শব্দের আড়ালে আশ্রয় নেওয়া ইসলাম বিদ্বেষীদের নিয়ন্ত্রণের আহ্বান জানিয়ে নুরুল ইসলাম বলেছেন, অন্যথায় দেশের ধর্মপ্রাণ মানুষ এই কুচক্রী মহলকে রুখে দিতে রাস্তায় নামতে বাধ্য হবে। মাওলানা নুরুল ইসলাম আরও বলেছেন, হেফাজতে ইসলাম ভাস্কর্য নির্মাণ বিষয়ে সরকারকে ইসলামের আকিদা, ঈমান ও শিক্ষার বিরুদ্ধে গিয়ে পুত্তলিকতা প্রসারে রাষ্ট্রীয়
গোমরাহিতার পথ পরিহার করার আহ্বান জানাচ্ছে। কুষ্টিয়ায় জাতির পিতার ভাস্কর্য ভাঙার সঙ্গে জড়িত ব্যক্তিদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে শাস্তি চান বলে জানান মাওলানা নুরুল ইসলাম। তবে তারা সন্দেহভাজন ব্যক্তিদের ছবি নিয়ে কিছু সন্দেহ প্রকাশ করেছেন। সংবাদ সম্মেলনে হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক সহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। এদিকে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ ও বিচক্ষণ নেতৃত্বে শত বাধা অতিক্রম করে পদ্মা সেতু আজ দৃশ্যমান বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি আরও বলেছেন, একজন মানবিক ও সাহসী নেতৃত্বের কারণেই সব অসম্ভবকে সম্ভব করে বাংলাদেশ আজ বিশ্বকে দেখিয়ে দিয়েছে আমরাও পারি। বৃহস্পতিবার জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য শেষে পদ্মা সেতু বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেছেন ওবায়দুল কাদের। তিনি তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সম্মেলনে যুক্ত হন। কাদের আরও বলেছেন, বিশ্বকে অবাক করে দিয়ে নিজস্ব অর্থায়নে 6.15 কিলোমিটার দীর্ঘ স্বপ্নের পদ্মা সেতুর সর্বশেষ স্প্যান আজ বসানো হলো। দুপুর 12টার দিকে সর্বশেষ স্প্যানটি বসানোর কাজ শেষ হয়। 41তম স্প্যান সেতুর 12 ও 13 নম্বর খুঁটির উপর বসানো হলো। 2014 সালে মূল সেতুর কাজ শুরু হয়। অবশ্য জমি অধিগ্রহণ, সড়ক সংযোগ, সড়ক নির্মাণ, ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পুনর্বাসন ও অবকাঠামো নির্মাণের কাজ এর আগে শুরু হয়েছিল। মূল সেতু ও নদী শাসনের কাজ শুরুর পর অবশ্য নানা চ্যালেঞ্জ এসেছে। কখনো পদ্মার ভাঙন, আবার কখনো কারিগরি জটিলতায় কাজ আটকে গেছে এবং কি পরিবর্তনও করতে হয়েছে নকশায়, কিন্তু কাজ থেমে থাকেনি। 2017 সালে পদ্মা সেতুর প্রথম স্প্যান বসানোর সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নেওয়ার লক্ষ্যে যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন। এবার শেষ স্প্যান বসানোর দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা সবাই দেশে আছেন। তবে করোনা সংক্রমণের পরিস্থিতির কারণে ঐতিহাসিক এই মুহূর্ত উদযাপনে বড় কোনো কর্মসূচি নেওয়া হয়নি। নিউজটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার করুন এবং প্রতি ঘন্টার আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আসসালামু আলাইকুম।